সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। আমরা দ্বিতীয় অংশ নিয়ে বেশ কিছু ইনফরমেশন আছে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের জানার জন্য, এবং এখান থেকে আমার মনে হয় যে তোমরা ভালোভাবে উপকৃত হবে। তো শুরু করা যাক আজকের আমাদের দ্বিতীয় অংশটুকু। এটা হচ্ছে সি প্রোগ্রাম। এর আগে কিন্তু আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং বিভিন্ন প্রকার ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো সি প্রোগ্রামের বেসিক কিছু অংশ নিয়ে। তো শুরু করা যাক। ফার্স্টে দেখো যে সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। স্ট্রাকচার্ড প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে যে সি প্রোগ্রাম, যে আমরা একটা সফটওয়্যার বানানোর জন্য প্রোগ্রামিং কোডিং করি, সেই প্রোগ্রামিং গুলো কিছু ছোট ছোট অংশে বিভক্ত, এবং ছোট ছোট অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। তো এখানে একটা কথা বলা হয়েছে যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে আমরা একটু খেয়াল করব যে সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কারণ সি কিছুটা নিম্ন স্তরের বৈশিষ্ট্য দেখায় এবং সি কিছুটা উচ্চ স্তরের বৈশিষ্ট্য দেখায়। মানে সেই নিম্ন স্তরে যে ভাষাগুলো আছে, মানে হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, সেগুলোর মতো কিছু মেমোরি বিট বাইট নিয়ে সে কাজ করে, আবার সেই কিছু উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য নিয়েও কাজ করে। সেজন্য একে মাঝখানে করে রাখা হয়েছে, অর্থাৎ এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কেমন? তো এখানে সি নামটা এসেছে কোত্থেকে? মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল ভাষা থেকে। মানে এই যে আমাদের সি ল্যাঙ্গুয়েজটা আসছে, সেটা কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজকে যখন ডেভেলপ করা হয়েছিল তখনই এটাকে বানানো হয়েছিল। তো যেটা তোমাদেরকে বানানো হয়েছিল, যেটা তোমাদেরকে যে ভাষা থেকে আনা হয়েছিল, সেই ভাষাটার নাম হচ্ছে কি বিসিপিএল। এটা ফুল ফর্মটা একটু মাথায় রাখতে হবে, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। তাহলে আবার একটু বলছি যে সি নামটা কি আসছে? মার্টিন রিচার্ডস এর একটা ল্যাঙ্গুয়েজ ছিল। মার্টিন রিচার্ডস নামে একজন প্রকৌশলীবিদ ছিলেন, একজন কম্পিউটার প্রকৌশলীবিদ ছিলেন। উনি ওনার তৈরি যে ল্যাঙ্গুয়েজটা ছিল ওটার নাম ছিল বিসিপিএল। তো বিসিপিএল এর ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে ডেভেলপ করার পরে সি ল্যাঙ্গুয়েজটা আসছে। তো এই বিসিপিএল ভাষাটা কোথায় ইউজ করা হতো? সেটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। তো বিসিপিএল কে সংক্ষেপে আমরা বি নামেও জানি। কেমন? বি নামেও জানি। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। তো 1970 সালে যুক্তরাষ্ট্রের টিএনটি বেল ল্যাবরেটরিতে, AT&T বেল ল্যাবরেটরি, এটা ফুল ফর্ম হচ্ছে AT&T বেল ল্যাবরেটরি, সংক্ষেপে এটাকে আমরা বেল ল্যাবরেটরি বলি। তো ওই ল্যাবরেটরিতে একজন প্রোগ্রামার ছিলেন, ওনার নাম হচ্ছে ড্যানিস রিচি। উনি DECPDP আইটি কম্পিউটারের ব্যবহারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি ভাষাটা উদ্ভাবন করেন। এখানে দেখো অনেকগুলো ইনফরমেশন ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমার জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তুমি যখন পরে দিয়ে ভবিষ্যতে যখন তুমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে, সেখানের জন্য এটা ইম্পর্টেন্ট। আমাদের সি ভাষা যেটা নিয়ে আমরা পড়বো, যেটা নিয়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আলোচনা করেছে, সেই ল্যাঙ্গুয়েজটা কত সালে আসছে? সেটা আসছে 1970 সালে। ফুল ল্যাবরেটরিতে এটাকে বানানো হয়েছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের টিএনটি বেল ল্যাবরেটরিতে। এবং কে বানাইছিল? সেটা হচ্ছে ড্যানিস রিচি বানাইছিল। কোন কম্পিউটারের জন্য বানানো হয়েছিল? সেটা হচ্ছে ডিইসি পিডিপি আইটি কম্পিউটারের ব্যবহারের জন্য, একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে। কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? সেটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রাম বা ভাষা উদ্ভাবন করেন। তো প্রথম দিকে সি কেবল ইউনিক্স অপারেটিং সিস্টেমের পরিবেশে লেখা হতো। 1978 সালে ড্যানিস রিচির লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু হয়। তো সেই সময় সি এর জনপ্রিয়তা বাড়ার কারণ ছিল এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহারের সুবিধা। এই সি ল্যাঙ্গুয়েজ আসার আগে, এই ল্যাঙ্গুয়েজটা যখন আসছে তারও আগে যে দুইটা ল্যাঙ্গুয়েজ ছিল, একটা হচ্ছে মেশিন ভাষা, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই দুইটা ভাষার মধ্যে যেটা প্রবলেম ছিল, কোন একটা কম্পিউটারের জন্য আমরা যখন একটা সফটওয়্যার বানাতে, সরি, একটা প্রোগ্রাম বানাতাম বা সফটওয়্যার বানাতাম, সেটা কিন্তু ওই কম্পিউটারে চলতো, অন্য কোনো কম্পিউটারে চলতো না। তো এই প্রবলেমটা সলভ হয়েছে কোন ল্যাঙ্গুয়েজটা আসার পরে? সেটা হচ্ছে সি ভাষা আসার পরে। ঠিক আছে? সো এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ছিল, সি এর জনপ্রিয়তার কারণ ছিল।
যে একটা কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহারের সুবিধা রয়েছে। তো সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে কি করা যায়, সমন্বয় সাধন করা যায়। আবার উচ্চ স্তরের ভাষার মতো বিট বাইট মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডাটা টাইপ তারপর হচ্ছে ভ্যারিয়েবল নিয়েও কাজ করা যায়। এখানে দেখো, তাছাড়া সি এ প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। তো সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং সেই সব প্রোগ্রামগুলো বেশ নমনীয় হয়। এই জন্য সি কে আমরা বলছি কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ভাষা বলা হয়। তো সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, কারণ সি কে বা সিতে যে সমস্যাগুলো আছে সেগুলোকে মূল সমস্যাটাকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করে এবং প্রতিটি অংশের জন্য আমরা চাইলে আলাদাভাবে কিছু জিনিস ডিক্লেয়ার করতে পারি, যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, স্ট্রাকচার ডিক্লেয়ার করা যায়, ফাংশন করা যায়, কেমন ফাংশন কল করা যায় ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে আমি কিছু স্টেটমেন্টের সাহায্য নিতে পারি। কোন কোন স্টেটমেন্ট, সেগুলো হচ্ছে আলাদা কিছু কাজ আছে এদের, যেমন ইফ স্টেটমেন্ট, হোয়াইল, দেন হচ্ছে ফর, তারপর হচ্ছে গো টু স্টেটমেন্ট ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায় বা বিভিন্ন কাজকে তুমি চাইলে কি করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা। তো নিয়ন্ত্রণ করা যায় এবং সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে কাজ করা যায় বলে এটাকেই বলা হচ্ছে কি, এটাকে সি কে বলা হচ্ছে প্রোগ্রাম ওরিয়েন্টেড প্রসিডিউর স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এখন দেখো, আনস্ট্রাকচার্ড ভাষায় যেমন হচ্ছে বেসিক, বেসিকটা হচ্ছে কি আনস্ট্রাকচার্ড ভাষা। তোমার এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে যে সি কি স্ট্রাকচার্ড নাকি আনস্ট্রাকচার্ড, অথবা বেসিক যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কি আনস্ট্রাকচার্ড না স্ট্রাকচার্ড। এই ধরনের ছোট ছোট ছোটখাটো কতগুলো ইনফরমেশন আছে যেগুলো স্যার আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো আপনাদের এমসিকিউ তে আসতে পারে। এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি অংশের আলাদাভাবে আমরা কি করতে পারি, ফাংশন বর্ণনা করতে পারি। এই জন্য সি কে বলা হয় কি যাবতীয় উচ্চস্তরের ভাষা শেখার সিঁড়ি হিসেবে অভিহিত করা হয়। তাহলে স্যার আমরা এখান থেকে কি কি ইনফরমেশন পেলাম, আমি আরেকবার একটু রিপিট করি। এটাকে আমরা সি কে বলছি কি স্ট্রাকচার প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা আসছে কিন্তু বিসিপিএল থেকে। কে আবিষ্কার করছিল বিসিপিএল, সেটা হচ্ছে মার্টিন রিচার্ড। বিসিপিএল এর ফুল ফর্মটা স্যার মাথায় রাখতে হবে, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা কোথায় ইউজ করা হতো, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এটাকে ইউজ করা হতো। তো বিসিপিএল এর সংক্ষিপ্ত নাম কি ছিল, বি ছিল। আর এটাকে ডেভেলপ করার পরে কি আসছে, সি আসছে। কত সালে আসছে, 1970 সালে আসছে। কোন ল্যাবরেটরিতে বানানো হয়েছিল, এটা হচ্ছে বেল ল্যাবরেটরিতে। কে বানাইছে, ডেনিস রিচি বানাইছে। কোন কম্পিউটারের জন্য বানাইছে, ডিইসি পিডিপি আইটি কম্পিউটারের জন্য। কোন অপারেটিং সিস্টেমের সাহায্যে এটাকে বানানো হয়েছিল, এটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে এটাকে বানানো হয়েছিল, কেমন। তো এখানে এই ইনফরমেশন গুলো স্যার একটু মাথায় রাখতে হবে। আর 1978 সালে উনি কি বই লিখছিলেন এটাও একটু ইম্পর্টেন্ট। 1978 সালে ডেনিস রিচির লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং মাইক্রো কম্পিউটার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু। তাহলে এইটা হচ্ছে মূল কতগুলো ইনফরমেশন। এখন আমরা দেখব সি ভাষার বৈশিষ্ট্যগুলো কি কি, মানে সি ভাষাতে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। দেখো, সি হচ্ছে একটি মধ্যস্তরের ভাষা। এই ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। তো এই ভাষায় উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্নস্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রামও রচনা করা যাচ্ছে। মানে এখানে কিছুটা তোমার উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার কিছুটা নিম্নস্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়, ঠিক আছে। তো এই ভাষা দিয়ে আমরা আবার কি করতে পারি, বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যারও নিয়ন্ত্রণ করতে পারি, আবার সিস্টেম প্রোগ্রামও রচনা করা যায়। সিস্টেম প্রোগ্রাম বলতে কি বোঝায়, আমরা যখন কম্পিউটার অন করি, আমরা সবাই যখন কম্পিউটার অন করি তখন কম্পিউটার নিচ থেকে একটা প্রোগ্রামের কাজ করে, যখন এটা রেডি হয়, নিজে নিজে রেডি হয়, সেখানে কিছু সফটওয়্যার কাজ করে। এই সফটওয়্যার গুলাকে স্যার বলা হয় সিস্টেম প্রোগ্রাম। আর যেগুলো আমরা ইউজ করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই যে আমি একটু আগে যে সফটওয়্যার গুলো ইউজ করছিলাম, অ্যাডোবি সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার গুলাকে স্যার বলা হয় প্রোগ্রাম সফটওয়্যার। তাহলে প্রোগ্রাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সিস্টেম প্রোগ্রাম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এখানে আমরা দেখছি যে 3 নাম্বারটাতে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন থাকবে যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ সি কে বলা হয় কেন, কারণ সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় বলে এটাকে কি বলা হয়, এটাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন দেখো, সি ল্যাঙ্গুয়েজের মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভ্যারিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায়। তাই সি কে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজও বলা হয়। এটা আমি একটু আগে বলছিলাম যে সি ল্যাঙ্গুয়েজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তোমরা কি করতে পারো, ছোট ছোট অংশে ভাগ করতে পারো এবং সেই ছোট ছোট অংশগুলোকে
ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে এগুলোকে কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে কন্ট্রোলও করা যাবে। তো এভাবে কাজ করতে হয়। আর সি প্রোগ্রামের ভাষাটা শুরু হয় একটা মেইন ফাংশনের মাধ্যমে। আমরা একটু খেয়াল করব যে একটা সি প্রোগ্রাম যখন স্টার্ট করি সেখানে 6টা অংশ থাকতে পারে, টোটাল অংশ থাকতে পারবে টোটাল 6টা। এই 6টার মধ্যে থেকে খেয়াল রাখবো 6টার মধ্যে থেকে অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে 2টা। সেই 2টার একটি হচ্ছে মেইন ফাংশন। এটা ছাড়া কোনোভাবেই তুমি সফটওয়্যার তৈরি করতে পারবে না, মানে মেইন ফাংশনটা লাগবেই। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে রাখতে হয়। ঠিক আছে, মানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কাজগুলো করব। তো প্রতিটি স্টেটমেন্টের শেষে আমরা কি দিব? সেমিকোলন দিব। প্রতিটি স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন দিব। এরপরে দেখো প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে তার আগে একটা স্ল্যাশ, দেন হচ্ছে স্টার চিহ্ন এবং সবার শেষে স্টার স্ল্যাশ চিহ্ন দিয়ে ব্যবহার করতে হয়। তাহলে এই কমেন্টের কাজ কি? যখন তোমার কোনো একটা প্রোগ্রাম থাকবে, অথবা আমি একটু উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিই, তোমরা ম্যাথ করছো, ম্যাথের মধ্যে অনেক সময় থার্ড ব্র্যাকেট ইউজ করে তোমরা বিভিন্ন ধরনের রুলস গুলা বা কারণগুলো লিখে দাও। তো সেম টাইপের একটা প্রোগ্রামেও তুমি তাহলে কিছু কথা লিখতে পারো যে কথাগুলো মানে কাজে আসবে না, কিন্তু অন্য কেউ যাতে সহজে বুঝতে পারে। মনে করো যে তুমি একটা সফটওয়্যার বানালে, তোমার অ্যাবসেন্সে অন্য কোনো একজন ইঞ্জিনিয়ার এসে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে যদি ওটা দেখতে চায়, তুমি যদি ওখানে সাইড নোট দিয়ে রাখো এটা এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এরকম যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু বুঝাতে চাও তখন তোমাকে এই চিহ্নগুলো ইউজ করতে হবে। তো যদি অনেক বড় লাইন হয়, অনেকগুলো সেন্টেন্স হয়, তখন এই চিহ্নটা ইউজ করা হয়। একটা স্ল্যাশ দিয়ে স্টার, দেন আবার স্টার দিয়ে স্ল্যাশ, এটা ইউজ করতে হয়। আর যদি মনে করো যে আমার অনেকগুলো সেন্টেন্স আছে, তখন তুমি শুধুমাত্র একটা সেন্টেন্স আছে, তখন তোমাকে দিতে হবে ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ দিলেই হয়ে যাবে, 2টা স্ল্যাশ দিলেই একটা সেন্টেন্সের ওটা কমেন্ট হিসেবে হয়ে যাবে। পরেরটা হচ্ছে প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেওয়া যাবে বা দেখা যায়। ঠিক আছে, তোমার ইচ্ছা যেখানে সেখানে যতটা ইচ্ছা ততটা তুমি কমেন্ট চাইলে দিতে পারবা, একটা দিবা বা দুটো দিবা এটা নয়, যতটা ইচ্ছা ততটাই দিতে পারবা। এরপরে বলা হয়েছে যে পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। এটা সি প্রোগ্রামে আছে। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি। সবচেয়ে বড় সুবিধা ছিল এটা, যে এক মেশিনের প্রোগ্রাম তুমি কি করতে পারবে, অন্য মেশিনেও চালাতে পারবা। এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর, যেমন হচ্ছে তোমার কম্পাউন্ড অপারেটর বোঝানো হচ্ছে একের অধিক যখন অপারেটর নিয়ে একসাথে একটা অপারেটরের কাজ করে, যেমন প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল ইত্যাদি রয়েছে। সি প্রোগ্রামিং ভাষার সুবিধা, তো এই ভাষার স্টেটমেন্ট গুলো ইংরেজি ভাষার মতো বলে শেখাটা সহজ। আমরা ইংরেজি ভাষা দিয়ে কিন্তু কি করি, এই সি প্রোগ্রামিং এর কোডিং গুলো করি, এবং সেখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো একদম সি ইংরেজি ভাষার মতোই। যেমন প্রিন্ট, প্রিন্ট এফ ফাংশন, সেটা এখানে মধ্যে প্রিন্ট মানে হচ্ছে দেখানো, ছাপানো, তার মানে আউটপুট দেখানো। তো শেখাটা সহজ, প্রোগ্রাম রচনা করাটাও সহজ। প্রোগ্রামের মধ্যে যে কোনো স্থানে কমেন্ট দেওয়া যায়, উচ্চ স্তরের ও মেশিন ভাষার প্রোগ্রাম লেখা যায়, অল্প মেমোরির প্রয়োজন হয়, দেন হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং করা সহজ। প্রোগ্রাম ডিবাগিং মানেটা হচ্ছে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সে ভুলটাকে আমরা বলি যে বাগ, আর ভুলটাকে শুধরানোটাকে বলা হয় স্যার ডিবাগ। তাহলে এখানে ডিবাগিং করাটাও সহজ, মানে হচ্ছে তুমি ভুলটা শুধরাইয়া আবার তোমার মানে একদম কারেক্ট ওয়েতে প্রোগ্রাম রচনা করে, সেটা সহজ। মেনুর সাহায্যে বিভিন্ন নির্দেশ ব্যবহার করে কাজ করা যায়, একই সাথে একাধিক ফাইল এবং উইন্ডো নিয়ে কাজ করা যায়, ব্যবহারকারী তৈরি ফাংশন ব্যবহারের সুবিধা, দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়, কোনো লাইনের নম্বর দিতে হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে সুবিধা, কিন্তু অসুবিধাও কিছু আছে। অসুবিধাগুলো কি কি? এই যে ভাষাটা আছে সি ভাষাটা, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে একটু বানানটা ভুল করছে তারা, এটা হচ্ছে কেস সেন্সিটিভ, মানে হচ্ছে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। ছোট হাতের অক্ষরে কিন্তু ইউজ করতে হয়, বড় হাতের অক্ষর ইউজ করা যায় না। শুধুমাত্র প্রিন্ট এফ এর ভিতরে তুমি চাইলে বড় হাতের অক্ষর ইউজ করতে পারবা, প্রিন্ট এফ এর কোটেশন মার্কের ভিতরে তুমি বড় হাতের অক্ষর ইউজ করতে পারবা, আর কোনো জায়গায় বড় হাতের অক্ষর ইউজ করা যাবে না। সব জায়গায় তোমাকে ছোট হাতের অক্ষর ইউজ করতে হবে। ঠিক আছে, এই দেখো এই ভাষার প্রোগ্রাম সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই, ফলে আধুনিক প্রোগ্রামিং এনভায়রনমেন্টকে হ্যান্ডেল করা যায় না। এই যে সি ভাষাটা বানানো হয়েছিল সেটা হচ্ছে 1970 সালের দিকে।
এরপরে তো আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসছে, অনেক ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আসছে, সহজ ল্যাঙ্গুয়েজ আসছে যেগুলো কাজও অনেক দ্রুত গতির হয়। এই ল্যাঙ্গুয়েজ গুলোতে আবার আধুনিক কিছু ফাংশন আছে, আধুনিক কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে তোমার, যেগুলো সি প্রোগ্রামে নাই। এখানে একটা কথা বলা হয়েছে যে সি ভাষায় নেম স্পেস অগ্রাহ্য করে। নেম স্পেস বলতে আমরা কিবোর্ডে যে স্পেসটা দিই, তুমি যেখানে সেখানে স্পেস দিতে পারবে না। যদি স্পেস দাও তাহলে সে কিন্তু কাজ করবে না। এরপরে বলা হয়েছে যে সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। চলক ঘোষণা করারও কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আমরা মেনে চলবো। যেমন চলক ঘোষণা করার সময় তোমার কোনো সংখ্যা দিয়ে চলক ঘোষণা হয় না, তুমি যে কোনো চিহ্ন ইউজ করতে পারবে না। এই ধরনের এগুলো মেনটেন করতে হবে। সেগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু স্যার ভালো করে হবে না। দেন বলা হয়েছে যে সি ভাষা সঠিকভাবে চলনা ঘোষণা করতে হবে, ফাংশনের হিডের ফাইলগুলো ঠিক মতো ডিক্লেয়ার করতে হবে। এখন এই হিডার ফাইল কাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কতগুলো আমরা মেইন ফাংশনের ভিতরে, মানে সি প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করবো সেখানে নির্দেশ দেওয়ার জন্য কোন ফাংশন আছে, মেইন ফাংশন। এই মেইন ফাংশনের ভিতরে আমরা কতগুলো লাইব্রেরি ফাংশন ইউজ করব, মানে কিছু একদম কি বলা যায় এটাকে, সঠিক কিছু কাজের জন্য আমাকে ফাংশন করতে হয়। সেই ফাংশন গুলোকে যার সাথে পরিচয় করাই দিবে, মানে কম্পাইলারের সাথে যে পরিচয় করাই দিবে সেটাকে বলা হচ্ছে হিডার ফাইল। মানে ওই ফাংশন গুলো হিডার ফাইলের ভিতরে কি থাকে, হিডার ফাইলের ভিতরে সংরক্ষিত থাকে, এবং সেগুলোকে তোমার প্রি প্রসেসর ডিরেক্টরি, মানে হচ্ছে কম্পাইলারের সাথে যে পরিচয় করা যায় ওর সাথে সংযুক্ত করতে হয়। তো এই জিনিসটা হয়তো এখন তোমাদের ঠিক মতো বুঝতে একটু অসুবিধা হবে। আমি তোমাদেরকে যখন সি প্রোগ্রামটা করাবো তখন তোমাদেরকে এই অংশটুকু নিয়ে আবার আলোচনা করবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারকে সমর্থন করে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে বোঝানো হচ্ছে যে ফলাফলটা কি চাইবো, জাস্ট আমার এটাই মাথায় থাকলে হবে, কিভাবে কাজ করবে এটা আমার জানার দরকার নেই। এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলোকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংটা ওরকম ফিচারকে সমর্থন করে না, আর প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে অসুবিধাগুলো। এখন এই সি ভাষাটাকে যখন ডেভেলপ করা হয়েছে তখন কে আসছে, তখন আসছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা, মানে সি কে আরো একটু ডেভেলপ করার পর যেটা আসছে। দেখো সি প্লাস প্লাস একটি বহুল ব্যবহৃত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1980 সালে যুক্তরাষ্ট্রের টিএনটি বেল ল্যাবরেটরিতে যেখানে সি উদ্ভাবন করা হয়েছিল, সেখানটাই 1980 সালে কি হয়েছে, সি প্লাস প্লাস হয়েছে। বিয়ার্নে স্ট্রাউস স্ট্রাপ সিমুলার 67 এর ক্লাস এবং সি প্রোগ্রামিং পদ্ধতির সমন্বয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য সম্পন্ন সি উইথ ক্লাস নামে একটি নতুন ভাষা উদ্ভাবন করেন। মানে সি কে ডেভেলপ করার পরে যেটা আসছে সেটা হচ্ছে সি উইথ ক্লাস। কত সালে আসছে, 1980 সালে। এই সি উইথ ক্লাসকে আরো একটু ডেভেলপ করার পরে 1983 সালে সেটার নামকরণ হয়েছে কি, সি প্লাস প্লাস। তাহলে স্যার সালগুলো ইম্পর্টেন্ট, নামগুলো একটু ইম্পর্টেন্ট। 1970 সালে কে সি আসছিল, 1980 সালে কি আসছে সেটা হচ্ছে সি উইথ ক্লাস, আর 1983 সালে কি আসছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস। এবং এই যে সি প্লাস প্লাস ওটা কে বানাইছিল, সেটা হচ্ছে বিয়ার্ন স্ট্রাউস স্ট্রোক। কেমন, এখানে দেখো বিজার্ন, মানে উচ্চারণটা বিয়ার্নে, কেমন এটা জের উচ্চারণটা হবে না, বিয়ার্নে স্ট্রাউস স্ট্রোক। তো এই যে সি প্লাস প্লাস সেখানে কি আছে, এখানে দুইটা প্লাস মানে কি, মানে বেশি দুইবার উন্নত হয়েছে এরকম কিছু নয়। আসলে সি প্লাস প্লাস বোঝানো হয়েছে যে সিটার ভালো দিকগুলো নিয়ে কাজ করা হয়েছে, খারাপ দিকগুলো বাদ দেওয়া হয়েছে, নতুন করে কিছু বৈশিষ্ট্য নিয়ে সি প্লাস প্লাসটা বানানো হয়েছে। এই যে দুটা প্লাস চিহ্ন আছে সেটাকে স্যার বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর। ঠিক আছে, তা সাধারণত সি প্লাস প্লাস কে সি এর বর্ধিত সংস্করণ বলা হয়। এইবার আমরা আসবো যে সি ভাষা গঠন নিয়ে। তো সি ভাষা গঠন আমি একটু আগে বলেছিলাম যে তোমাদের টোটাল 6টা অংশ থাকতে পারে। একটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, হচ্ছে লিঙ্ক সেকশন, হচ্ছে ডেফিনিশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, হচ্ছে এইটুকু পর্যন্ত মেইন সেকশন, দেন এটাকে বলছি আমরা সাব সেকশন। টোটাল 6টা অংশ আছে। এই 6টা অংশের মধ্যে দুটো অংশ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকে ছাড়া সি প্রোগ্রাম পসিবল নয়। তাহলে কোন দুটো অংশ সেটা আমরা একটু জানবো। একটা হচ্ছে লিঙ্ক সেকশন আর একটা হচ্ছে মেইন সেকশন। এই দুইটা ছাড়া কোনোভাবেই সি প্রোগ্রাম পসিবল হবে না। বাদ বাকি যে 4টা আছে, এই দুইটা ছাড়া বাকি যে 4টা আছে সেই 4টা থাকলেও সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। তো আমরা এটা একটু মাথায় রাখবো। তাহলে এবার আমরা আসি এদের প্রত্যেকের কাজ কি কি। ডকুমেন্টেশন সেকশনের কাজ হচ্ছে মন্তব্য লেখা। ওই যে একটু আগে বলেছিলাম তোমার অ্যাবসেন্সে যদি অন্য কেউ এসে তোমার জিনিসটা জানতে চায়, বুঝতে চায়, তখন এখানে আমরা দুইটা স্ল্যাশ দিয়ে অথবা একটা স্টার দিয়ে কিছু লিখে যদি আমি থার্ড ব্র্যাকেটের মতো করে কিছু যদি মন্তব্য করতে চাই, সেটা কোথায় করতে হবে, ডকুমেন্টেশন সেকশনে করতে হবে।
আর হিডেন ফাইলকে সংযুক্ত রাখার কাজটা হচ্ছে কার, লিঙ্ক সেকশন, এটা লাগবেই। ডেফিনিশন সেকশনের কাজ কি? ডেফিনিশন সেকশনের কাজ হচ্ছে আমি কনস্ট্যান্ট মানগুলো ওই সেকশনে ইউজ করতে পারি। তুমি চাইলে শেখানো পারো, মেইন ফাংশনের ভিতরেও করা যায়, মানে এই কাজটা মেইন ফাংশনে এখানে ভিতরেও চাইলে করা যাবে। সো এটা এই জন্য ম্যান্ডেটরি নয়, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন, মানে গ্লোবাল ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো তুমি চাইলে ডিক্লেয়ার করতে পারো। তো ডিক্লেয়ার করার জন্য কোন জায়গায়, সেটাও চাইলে তুমি মেইন ফাংশনও করতে পারো অথবা মেইন ফাংশনের উপরেও করতে পারো। এই জন্য এই দুইটা সেকশন ম্যান্ডেটরি নয়, এই সেকশনটাও ম্যান্ডেটরি নয়, তাহলে তিনটা চলে গেল। মেইন সেকশনের কাজ কি? আমার পুরো সি প্রোগ্রামের যা যা কাজ হবে, খেয়াল রাখবে, সম্পূর্ণ সি প্রোগ্রামের যা যা কাজ হবে সবগুলো কাজ তোমাকে করতে হবে কোন অংশে, মেইন অংশে, মেইন সেকশনের যে অংশটা আছে সেখানে করতে হবে। ঠিক আছে, তো এই মেইন সেকশনের মধ্যে আবার পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। ডিক্লারেশন পার্টের মধ্যে কি হয়, তুমি বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা, সেখানে কনস্ট্যান্ট ভ্যালু থাকলে সেগুলো ডিক্লেয়ার করবা, তারপর ওদের যদি আলাদা কোনো মান থাকে সেগুলো ডিক্লেয়ার করবা। আর এক্সিকিউশন পার্টে যেটা হবে, সেখানে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে হলে, মান নির্ণয় করতে হলে এক্সিকিউশন পার্টটা লাগে। তাহলে তুমি বলতে পারো যে সাব প্রোগ্রাম সেকশনের কাজ কি। দেখা যায় যে মেইন ফাংশনে তুমি একটা মান বের করতেছো, এর একটা মান বের করতেছো, সেই মানটা বের করতে গেলে তোমাকে অনেকগুলো কাজ করতে হলো। তাহলে জাস্ট এর মানটা তুমি যদি এই সাব প্রোগ্রাম নামক একটা আলাদা করে একটা সেকশন করে সেখানে যদি এর মানটা বের করো, সেই মানটাকে তুমি যদি মেইন ফাংশনের মধ্যে ঢুকা দাও, তাহলে পুরো মেইন ফাংশনটা দেখতে অনেক সুন্দর দেখাবে, তোমার নির্বিচার মনে হবে, অন্য কেউ সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি যার মানটা বের করেছি সেটাকে আলাদা একটা জায়গায় নিয়ে করেছি, ওটাকে বলা হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। এটা ম্যান্ডেটরি নয়, দিতেই হবে এরকম কোনো কথা নেই। তাহলে টোটাল অংশ হচ্ছে কটা বলছি আমরা, টোটাল অংশ হচ্ছে 6টা, এবং 6টার মধ্যে থেকে এই দুটো অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা লিঙ্ক সেকশন আর একটা হচ্ছে মেইন সেকশন। এখানে সবগুলোর ডিটেলস একটু একটু বলা আছে। ডকুমেন্টেশন সেকশনের কাজ কি, কোনো সি প্রোগ্রামের এটি একটা উচ্ছেদ অংশ, এই প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামারের নাম, ব্যবহারের নিয়ম এবং প্রোগ্রামের উদ্দেশ্য এখানে সংযুক্ত করা হয়। সাধারণত কমেন্টস এর মাধ্যমে এগুলো উল্লেখ করা হয়, এবং সি ভাষায় কমেন্টস লেখার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে স্টার, আবার স্টার দিয়ে স্ল্যাশ, আর একটা হচ্ছে দুইটা স্ল্যাশ। লিঙ্ক সেকশন থেকে এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ, প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হিডার ফাইল এই অংশে সংযুক্ত করা হয়। ডেফিনেশন সেকশনের কাজ হচ্ছে এই অংশে কনস্ট্যান্টটা ঘোষণা করা। গ্লোবাল ডিক্লারেশন সেকশনের কাজ কি, গ্লোবাল চলক, মানে পুরো সি প্রোগ্রামের যে একটা মান, একটা চলক ঘোষণা করা হবে, যে চলকের ভিতরে তুমি অনেকগুলো মানকে রাখতে পারবে। চলক মানে হচ্ছে মান চেঞ্জ করে। ঠিক আছে, তুমি গ্লোবাল চলক যখন দিবা সেখানে যে নামটা দিবে ওই নাম দিয়ে কিন্তু একটা মানেই নিবে, অন্য কোনো মান সে নিবে না। ঠিক আছে, আর মেইন ফাংশনে হচ্ছে আমরা যত ধরনের কাজ করি, সি প্রোগ্রাম মূল অংশটা এই অংশের মধ্যে থাকে, এটাকে রাখতে হয় আবার তোমার সেকেন্ড বন্ধনীর মধ্যে। এই ফাংশন ছাড়াও কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয়। এটা দুটো অংশ থাকে, একটা ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট। ডিক্লারেশন পার্টে প্রয়োজনীয় চলক যা নির্বাহ অংশে ব্যবহার করা হবে তা ঘোষণা করতে হয়, এবং এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম কি হয়, নির্বাহ হয়। এক বা একাধিক ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে যা মেইন ফাংশনে কল করা হয়। ব্যবহারকারী কোনো ফাংশন তৈরি করে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে তা প্রোগ্রামের মেইন ফাংশনের বন্ধনীর বাইরে বা উপরে বা নিচে কি করতে হবে, তৈরি করতে হবে। তো এতটুক হচ্ছে তোমার সি ভাষার যে অংশগুলো আছে অতটুকু পর্যন্ত। এইটুক তোমরা একটু অবশ্যই ভালো করে পড়ে নিবে। পরবর্তী ক্লাসে আমি আরো ডিটেলস তোমাদেরকে জানাবো, এর পরের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে ভেরিয়েবল কনস্ট্যান্ট মানগুলো নিয়ে কাজ করা হয়, তারপরে হচ্ছে কিভাবে চলকের চলক ঘোষণা করতে হয়, সে ধরনের নিয়মগুলো নিয়ে আমি পরের ক্লাস আলোচনা করবো। তো আজকে যতটুকু পড়িয়েছি এই অংশটুকু তোমরা একটু ভাষা ভালো করে পড়ে নেবে। পড়ার পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এটা নিয়ে আমাকে জানাবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।